আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল সাবজেক্ট ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 1 এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ। আজকে আমরা দেখব পরিবাহী সাইজ নির্ণয়ে যে কেলভিনের যে মিতব্যয়ী সূত্রটি রয়েছে সেটা। তো চলো দেরি না করে শুরু করা যাক। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা পিডিএফে চলে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধ্যায় 2 এবং আমরা গত ভিডিওতে অধ্যায় 2 নিয়ে কিন্তু বিশদ আলোচনা বলেছিলাম যে অধ্যায় 2 এমন একটা অধ্যায় যেখান থেকে তুমি 16 মার্ক থেকে 20 মার্কের পর্যন্ত তুমি মার্কস পেতে পারো তোমাদের বোর্ড এক্সামিনেশন, তাই না? তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমরা গতদিন এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম অলরেডি। তো আমরা আজকে যেটা দেখব যে পরিবাহী সাইজ নির্ণয় মিতব্যয়ী কেলভিনের যে সূত্রটি রয়েছে সেটা। তো সেটা কি? সেটা এখানে দেখা যাচ্ছে যে পরিবাহী সাইজ নির্ণয় কেলভিনের মিতব্যয়ী সূত্রটি লেখো। তো এই প্রশ্নটা আলোচনা করতে গিয়ে আমাদের দুইটা বিষয় একটু আমাকে জানতে হবে। সেটা হচ্ছে যে আমরা যে এনার্জিটা আমরা কনজিউম করি, ঠিক আছে, সেই এনার্জি সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা, আমরা এনার্জির সূত্রটা কি এটা কিন্তু আমাদের জানতে হবে। আমরা জানি এনার্জি হচ্ছে পাওয়ার গুণ সময়, অর্থাৎ কোনো একটা সার্কিটে, ইলেকট্রিক সার্কিটে বৈদ্যুতিক পাওয়ার যত সময় ধরে কাজ করে ওই সময়ের সাথে যদি আমরা পাওয়ারটাকে গুণ করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটাকে বলা হয় কি? এনার্জি। এই এনার্জিটা হবে যে আমাদের যে যন্ত্রপাতির যে বার্ষিক সুদ এবং অবশ্যই, যন্ত্রপাতি বলতে আমরা পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণের জন্য যে যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করব, তো সেই যন্ত্রপাতির একটা সুদ রয়েছে, একটা অবশ্যই রয়েছে। ওকে, তো বার্ষিক সুদ অবশ্যই জনিত খরচ এবং বার্ষিক এনার্জি জনিত খরচ দুইটা যদি সমান হয় তাহলেই পরিবাহী সাইজটা সর্বনিম্ন হবে। এখানে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আসলে তোমরা দু একবার দেখলে আশা করি পারবা, খুব বেশি জটিল তোমাদের জন্য হয়তো হবে না। আমি এখানে সুন্দরভাবে একটু লিখে রেখেছি। আর তোমরা তো জানো আমি প্রশ্ন খুব ভালোভাবেই লিখি আর কি, যেটা খুব বোধগম্য ভাষায় লিখি আর কি। ঠিক আছে, তাহলে আমরা দেখি ক্যালভিনের সূত্রটি আসলে কি হচ্ছে। সেটা হচ্ছে সবচেয়ে কম ব্যয় লাইন পরিবাহীর প্রসেসর তখনই হবে, অর্থাৎ লাইন পরিবাহীর প্রসেসরদের জন্য সবচেয়ে ব্যয়টা কম তখনই হবে যখন বার্ষিক অবশ্যই অর্থাৎ ডেপ্রিসিয়েশন ও সুদ অর্থাৎ ইন্টারেস্ট জনিত যে খরচটা বার্ষিক লস জনিত খরচ বা এনার্জির অপচয় যেটা সেই লসের সমান হবে। তার মানে এখানে দুইটা বিষয় এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বার্ষিক আপনি যেটা করবে, তার মানে এখানে দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তুমি যেটা গ্রহণ করবে, মানে কনজিউম করবে যে পাওয়ারটা, এনার্জিটা, সেটার সাথে যদি বার্ষিক সুদ অবচয়যুক্ত খরচ সমান হয়ে যায়, এখানে মূল ব্যাপারটা হচ্ছে এইটা। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু তিনটা বিষয় মনে রাখতে হবে যে আমরা আমাদের যে এনার্জিটা রয়েছে, হ্যাঁ, এনার্জির আসলে সূত্রটা কি আমি যদি একটু দেখি। এনার্জির সূত্র হচ্ছে পি গুণ টি, তাই না? বাই কিন্তু 1000 কেন? আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে যেহেতু 1000 লাগবে, এখানে আমাদের 1000 প্রয়োজন নাই। ওকে, ঠিক আছে, পি গুণ টি। ওকে, তো পি গুণ টি হচ্ছে আমাদের এনার্জি সূত্র। তো পি বলতে হচ্ছে আই স্কোয়ার আর ইন্টু কি? টি। এখানে খুবই ইম্পর্টেন্ট যে বিষয় আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম, আর এর একটা মান ছিল, তোমাদের মনে আছে কিনা আমি একটু রিমাইন্ড দিয়ে দিই। আর ইকুয়াল টু ছিল রো এল ডিভাইডেড বাই এ। তোমাদের মনে আছে কিনা? আশা করি মনে আছে। তো সেই সূত্রটা কি হবে? সূত্রটা খুবই সহজ। আমি একটু লিখে নিই। আই স্কোয়ার, এখানে দেখো আমি টিটা যদি বসিয়ে রাখি আর আর এর মানটা আমি যদি এখানে বসাই, রো এল ডিভাইডেড বাই এ, দ্যাটস মিন এরকম হবে আই স্কোয়ার টি ইন্টু রো এল, সবার নিচে যদি আমরা এ দিই, তো এখানে আমাদের আমরা টোটালি যে মানটা রয়েছে এটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, টোটাল মানটাকে কনস্ট্যান্ট ধরি, কারণ এখানে ক্ষেত্রফলের একটা বিষয় রয়েছে। ক্ষেত্রফল কিন্তু পরিবর্তনশীল, বাট এইগুলো যদি আমরা অপরিবর্তনশীল ধরি, যেটাকে আমরা P3 দ্বারা প্রকাশ করলাম, ডিভাইডেড বাই এ, তার মানে হচ্ছে বার্ষিক এনার্জির জড়িত যে খরচটা সেটাকে তোমাকে মনে রাখতে হবে এই সমীকরণের মাধ্যমে। ঠিক আছে, আমরা কোথা থেকে আসলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো পুরোটাকে কনস্ট্যান্ট ধরে যেটার মান পি দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে P3 বাই এটা একটা বিষয়। আর একটা বিষয় আছে, মূলধনের উপর বার্ষিক যে খরচটা সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে এইভাবে
যেখানে দুইটা খরচ রয়েছে, আমাদের দুইটা খরচ রয়েছে, একটা হচ্ছে P1 যেটা মানে ফিক্স, ঠিক আছে। আমরা যখন এটা মানে কি, আমরা যখন মানে কোনো ইন্ডাস্ট্রির জন্য কোনো লাইন যখন আমরা নিই বৈদ্যুতিকভাবে, তখন কিন্তু একটা ফিক্স একটা খরচ আছে অপরিবর্তনশীল, যেটা আপনাকে দিতেই হবে সেইটা। এবং ওই যে ক্ষেত্রফল জনিত যে খরচটা রয়েছে, তার সাথে কিছু অপরিবর্তনশীল খরচও থাকবে, সেটার সাথে ক্ষেত্রফলটা জড়িত থাকবে। তার মানে আরেকটা সমীকরণ হবে এইটা। আমাদের দুইটা সমীকরণ মনে রাখতে হবে, একটা হচ্ছে যেটা এনার্জি থেকে আসছে P3/A, এইটা একটা খরচ, আর একটা খরচ হচ্ছে P1 প্লাস P2A। এটা আমি বিশদভাবে আলোচনা করেছি আমার এখানে, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আপাতত এই দুইটা ভাইটাল পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। আমি প্রায়ই বলে থাকি যে এভরি কোয়েশ্চেন হ্যাজ এ ভাইটাল পয়েন্ট। সেক্ষেত্রে এখানে ভাইটাল পয়েন্ট হচ্ছে দুইটা। এনার্জির জন্য যে খরচটা সেটা হচ্ছে এটা মনে রাখতে হবে, এই সমীকরণের মাধ্যমে মনে রাখতে হবে। আর বার্ষিক সুদ অবশ্যই যে খরচটা সেটা তোমাদেরকে এইটা দিয়ে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা চলো প্রশ্নে আমরা দেখি কি অবস্থা। উপরোক্ত সূত্রের উপর ভিত্তি করে পরিবহনের খরচকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলধনের উপর বার্ষিক খরচ, আর একটা হচ্ছে বার্ষিক পাওয়ার অপচয়জনিত খরচ। ওকে, তো আমরা চাইলে এইটাকে স্কিপও করতে পারি, এটা না দিলে সমস্যা নেই। মানে এখান থেকে শুরু করতে হবে। যে মনে করি P2 পরিবাহীর নিজস্ব খরচ, অর্থাৎ আমি যে পরিবাহীটা তামার নেব নাকি অ্যালুমিনিয়ামের নেব, এটা তোমার নিজস্ব খরচ হবে। আর P1 পরিবাহীর ইনসুলেশন খরচ, যেটা অপরিবর্তনশীল, এবং এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ। এখন মূলধনের উপর বার্ষিক খরচটা তোমাকে এই সমীকরণের মাধ্যমে মনে রাখতে হবে, যে P1 প্লাস P2A। কারণ এই যে পরিবাহীর নিজস্ব খরচ যেটা, সেটা তো থাকবেই, তার সাথে P2A এটা থাকবে, এটা মনে রাখতে হবে। এবং বার্ষিক পাওয়ার অপচয়জনিত খরচ হচ্ছে P3/A। আমি কিন্তু এই দুটো আলোচনা করলাম কিছুক্ষণ আগে। এই দুইটা সমীকরণ তুমি যদি মুখস্থ রাখতে পারো, দ্যাট উইল বি ফাইন, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি এই দুইটাকে যোগ করি, তাহলে কিন্তু মূলধন ও পাওয়ার অপচয়জনিত খরচ টোটালটা আমাদের আমরা পেয়ে যাচ্ছি। টোটাল C = P1 প্লাস P2A প্লাস P3/A। এখন আমরা যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি কিসের সাপেক্ষে, যেহেতু আমরা সাশ্রয়ী আমরা পরিবাহীর সাইজ অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফলের সাপেক্ষে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি, তাহলে সেটাই হবে সর্বনিম্ন খরচ পরিবাহীর সাইজ নির্ণয়। তো সেটা কি, সেটা আমি লিখে রেখেছি এখানে। এখন DDA, এ মানে আমরা ডিফারেন্সিয়েশন করছি এ এর সাপেক্ষে, ঠিক আছে। DDA C = 0 হলে ট্রান্সমিশন লাইনের বার্ষিক খরচ সর্বনিম্ন হবে অথবা পরিবাহীর সাইজ সর্বনিম্ন হবে, ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। ওকে, এখন আমরা জাস্ট মান বসিয়ে দেব। D/DA, এখানে C বলতে ওই পুরো সমীকরণটা আমরা বসালাম, = 0। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আসলে ডিফারেন্সিয়েশন তোমাদের মনে আছে কিনা বন্ধুরা, খুবই সহজ। আমি একটু মনে করে দিই। যদি মনে করো আমি ডিফারেন্সিয়েশন করব x কে 2x কে ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে 2 হয়, কারণ x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। এবং সেটা যদি উপরে থাকে, উপরে মানে এর নিচে কিন্তু মনে 1 রয়েছে, এবং গুণ অবস্থায় আছে যার সাথে, সেটাই অ্যান্সার হবে। কিন্তু আমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, সে যদি নিচে থাকে, খুবই ইম্পর্টেন্ট, তাহলে কি হবে বন্ধুরা, আমাদের মনে আছে নিশ্চয়ই, এর যে সামনে যে চিহ্নটা, এই চিহ্নটা পরিবর্তন হয়, এবং এর যে উপরে যে ঘাত রয়েছে, এই ঘাতটা একটা বেড়ে যায়। তার মানে এখানে 1 রয়েছে, হবে কত, 2। এখন এটা কিভাবে আসলে, এটা আমি ব্যাখ্যা দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিভাবে, সেটা হচ্ছে আমি 1/x মানে আসলে x⁻⁻1, তাই না। এখন দেখো x⁻n এর সূত্রে যদি আমরা বসাই, তাহলে সূত্র হবে n x⁻n−1, তোমাদের মনে আছে কিনা, ঠিক আছে। তাহলে এটা -1 এর সাথে x গুণ করলে -x হয়, আর উপরে -1 কি হয়, -2 হয়। দ্যাটস মিন x⁻2 মানে হচ্ছে x²। তো আমাদের এত বেশি ব্যাখ্যা করার দরকার নাই, আমরা জাস্ট কি করব, শুধুমাত্র মনে রাখলেই হবে যে যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, সে যদি নিচে থাকে, তাহলে সামনের চিহ্ন পরিবর্তন হয়, এবং তার উপরে ঘাত 1 বেড়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখন আসো আমরা দেখো P1 কে ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে, A এর সাপেক্ষে। এখানে কি A এর কোনো অস্তিত্ব আছে বন্ধুরা, নাই কিন্তু। তাহলে এই জন্য এটা কি হবে, রাইট, 0। A এর সাপেক্ষে P1টা হচ্ছে 0, ফাইন। ওকে, তাহলে পরেরটা আমরা আসি। প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে আলাদা আলাদা ভাবে। এখন A দেখো উপরে আছে, উপরে বলতে এর নিচে কিন্তু মনে 1 রয়েছে, অর্থাৎ এটা শুধু বাদ চলে যায়, তার মানে শুধু অ্যান্সার হবে P2। ওকে, P2। একইভাবে পরেরটা এসে দেখো, এটা আমি যার সাপেক্ষে করছি সে কিন্তু নিচে আছে, তাহলে কি হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এবং এর উপরে 1 আছে, তো এর উপরে কি হবে,
2 হবে, স্কয়ার হবে। এখন আমরা পরবর্তী লাইনে আসি, এই আমরা যেটাকে বাদ দিয়ে দেবো, P2 হবে। এখন এটা মাইনাসটা ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। দ্যাটস মিন P2 ইকুয়ালস টু উইল বি P3/a স্কয়ার। এখন এখানে কিন্তু দুইটা a আছে, তাই না, a ইন্টু a আছে, তাহলে a ইন্টু a কি ভাগ আছে, তাহলে আমরা একটা এর সাথে দিয়ে দেবো, ঠিক আছে, আর একটা ওখানে থাকবে, কারণ এতে একা একা আছে, আসলে একা একা থাকা তো ঠিক না, তাই না। তাহলে আমরা এখান থেকে একটা একে যদি এর সাথে গুণ করে দিই, তাহলে একটাই এখানে থাকে। তাহলে দেখো এইটার মানে কি, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, এইটাই হচ্ছে সেই বার্ষিক এনার্জি লসজনিত খরচ, আর এটা হচ্ছে শুধু অবস্থাজনিত খরচ যেটা। তো উপরোক্ত সমীকরণ থেকে দেখা যায় যে সর্বনিম্ন লাইন পরিবাহীর প্রস্থ হচ্ছে তখনই হবে যখন বার্ষিক পরিবর্তনশীল খরচ ও বার্ষিক, এটাকে বলে বার্ষিক পরিবর্তনশীল খরচ ও বার্ষিক এনার্জি জনিত খরচের সমান হবে, এটি ক্যালিফোর্নিয়ার সূত্র। তো এটাই ছিল আমাদের আজকের সমাধান। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, যাতে তোমরা এটা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারো, এবং এটা তোমাদের বাসার কাজ থাকবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল অনেক্স টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।